স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। বাংলাদেশ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনের লুম্বিনী বিহারে করা হয় আয়োজন। লন্ডন ছাড়াও দেশটির বিভিন্ন শহর থেকে বাংলাদেশি প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশ নেন এতে। পবিত্র বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। আচার অনুষ্ঠান শেষে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সুজন বড়ুয়া, সঞ্চালনা করেন দীপক বড়ুয়া। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ পণ্ডিত ডক্টর সুমনা শ্রী, বুদ্ধানন্দ মহাথেরো, ডক্টর নাগাসেনা থেরো, পারা সুমন শ্রী, ধর্মপ্রিয় থেরো, দীপঙ্কর থেরো ও হান্নাভেলা থেরো। সভায় বক্তব্য দেন রিপন বড়ুয়া, পবন বড়ুয়া, মীরা বড়ুয়া ও বিজয় কুমার বড়ুয়া। বুদ্ধানন্দ মহাথেরো ও ডক্টর নাগাসেনা থেরোকে তাদের সামাজিক কাজে স্বীকৃতি স্বরূপ সংগঠনের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা পদক। দক্ষিণ আফ্রিকায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। আয়োজন করে দক্ষিণ আফ্রিকা বিএনপির জার্মিস্টন শাখা। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার আহ্বায়ক আরিফ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব এস.এম. কফিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক এম নাজমুল হোসাইন, আব্দুল আজিজ মৃধা, কবির হোসেন, মামুন আহমেদ, ফজল চৌধুরী, মীর হোসেন মিরু, শামীম রেজা ও ওমর ফারুক। আয়োজনে সদ্যপ্রয়াত বিএনপি নেতা কাজল মিয়ার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতে সন্দ্বীপ আওয়ামী পরিবার ইউএইর উদ্যোগে সন্দ্বীপ পৌরসভার মেয়র ও মুক্তাদের মাওলা সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানী আবুধাবির স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। এতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন ইউএইর সভাপতি আবুল বশর, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু। স্বাগত বক্তব্যে প্রধান অতিথি মুক্তাদের মাওলা সেলিম সন্দ্বীপের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য কাজে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ রহিমুল্লাহ, সিরাজুল মাওলা, আক্তার হোসাইন রুবেল, দেলোয়ার হোসেন ও মহিন ভুইয়া। আয়োজনে সন্দ্বীপ উপজেলা সাবেক চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিয়ের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। চীনে অনুষ্ঠিত হয়েছে বেল্ট অ্যান্ড রোড গ্লোবাল ইউথ ট্যুর। এতে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা। 5 দিনব্যাপী এই সফরের আয়োজন করে দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ। এ সময় অংশগ্রহণকারীরা হেনান প্রদেশের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করে হেনান প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স ও হেনান পিপলস অ্যাসোসিয়েশন। অংশগ্রহণকারী দেশগুলোর পারস্পরিক সংহতি, সংস্কৃতি ও জীবনযাত্রার অভিজ্ঞতা বিনিময়ের জন্যই এই ধরনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পথে হাঁটবে না 27 দেশের জোট ইউরোপিয়ান ইউনিয়ন, জানিয়েছেন জোটের হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইইউ পর্যবেক্ষক দলের সফরকে গুরুত্ব দিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, জানান তিনি। পরিদর্শনে এসে যমুনা টেলিভিশনকে জানান দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কাজ করবেন তারা। রোববার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় তাকে স্বাগত জানান টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ ও প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম। বার্তা বিভাগ সহ বেশ কিছু বিভাগ ঘুরে দেখেন রাষ্ট্রদূত চার্লস। আলোচনা করেন টেলিভিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে। এ সময় উঠে আসে গণমাধ্যমের স্বাধীনতা সহ বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধার বিষয়গুলো। এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছি আমরা। মুক্ত গণমাধ্যম গণতন্ত্র নিশ্চিতে কাজ করে, ফলে এই খাতে আমাদের অংশগ্রহণ বাড়াতে চাই। আমার মনে হয় জিএসপি প্লাস সুবিধা নিশ্চিতের জন্য সঠিক পথেই আছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভিসা নীতিকে সমর্থন করলেও ইউরোপীয় ইউনিয়ন সেই পথে হাঁটবে না বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত। জানান তাদের জোট জোর দেবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের উপরই। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পথ
ভারতকে উন্নত করতে চায়। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মতো একই পন্থা নিয়ে আমরা ভাবছি না। আগামী জুলাইতে আমাদের একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, যারা নিশ্চিত করবে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবো কিনা। আমরা এই বিষয়টি নিয়েই ভাবছি। এর আগে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি অংশ নেন বিশেষ অনুষ্ঠান ওপিনিয়নে। শীঘ্রই এটি প্রচারিত হবে যমুনা টেলিভিশনের পর্দায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারতের দুর্ঘটনার কথা মাথায় রেখে রেল পরিচালনায় আরও সতর্ক হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনা রোধে রেলগেইটে গার্ড নিয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। গণভবন থেকে চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাসের সাথে জড়িয়ে আছে বাংলার রেলপথ। ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে রেল যোগাযোগ ছড়িয়ে দিতে কাজ করছে বর্তমান সরকার। বিভিন্ন রুটে রেল সার্ভিস চালুর পাশাপাশি নতুন ওয়াগন আমদানি ও পুরাতন ওয়াগন মেরামত করা হচ্ছে। একই সাথে টিকিট যার ভ্রমণ তার, এই নীতির মাধ্যমে যাত্রী সেবার মানও নিশ্চিত করা হয়েছে। ধারাবাহিক এই উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবেই চালু হলো ঢাকা চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন চিলাহাটি এক্সপ্রেস। রোববার গণভবন থেকে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণে একসময় বিশ্বব্যাংক বিরোধিতা করলেও বর্তমানে তাদের অর্থায়নেই এগিয়ে চলছে এই প্রকল্প। আমাদের আর একটা পরিকল্পনা আছে যে একবার ভাঙা থেকে আমরা এটা বরিশাল, কারণ বরিশাল কোনোদিন রেল লাইন দেখে নাই, কাজী বরিশাল থেকে একবারে পায়রা পোর্ট পর্যন্ত যাতে এই রেল লাইন চালু হতে পারে তারও একটা পরিকল্পনা আমাদের আছে। তবে এদিকে যেহেতু নদী নালা, খাল, বিল, মাটি অত্যন্ত নরম, সেগুলি বিবেচনা করেই আমাদের করতে হবে। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে ভারতের ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। এই মাধ্যমে চলাচলের ক্ষেত্রে সকলকে সচেতন হবার আহ্বান জানান তিনি। যে রেল লাইনের উপর দিয়ে যে কেউ মোবাইল ফোন হাতে নিয়ে মানে কথা বলতে যে অ্যাক্সিডেন্ট হয়, রেলের গেট পড়া থাকলেও ওই ফাঁক দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়ে তারপরে অ্যাক্সিডেন্ট হয়, এসব ব্যাপারগুলিতে সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। রেল মন্ত্রণালয়কে আরেকটা কথা আমি বলবো, যে সমস্ত এলাকায় এখনও যেমন অনেক জায়গায় নিজে নিজে মানুষ চলাচল করে, সেখানে কোনো গার্ডের ব্যবস্থা নাই, কাজে সেই ব্যবস্থাগুলি নিতে হবে। আর রেলের পক্ষ থেকে মানুষকে একটু সতর্ক করতে হবে। বাজেট বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মানুষকে হতাশ করার কতগুলি কথা বলে বেড়ায়, আর বাংলাদেশের বদনাম বিদেশিদের কাছে বলে নিজেরা সেখান থেকে বোধহয় কী পায় আমি জানি না, কিছু হাদিয়া টাদিয়া জোগাড় করে কিনা তাও বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেই তার জন্য তৃপ্তি পায়। তো যারা এসব বলছেন এবং বাজেট দেওয়ার পরেই যারা প্রতিবারই বলেন এটা সম্ভব না, এই ঘোষণাটা করতে পারবে না, আমরা কিন্তু সেটা করি এবং করে দেখাই। প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্যের পর যাত্রা শুরু করে দীর্ঘ প্রতীক্ষিত চিলাহাটি এক্সপ্রেস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সরকার পরিবর্তন হলেও দেশে বিনিয়োগ, মানবাধিকার পরিস্থিতি কেমন থাকবে তা জানতে চেয়েছেন জাপানের রাষ্ট্রদূত ইউয়ামাকি মিনোরি। গুলশানে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী এসব কথা জানান। রোববার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইউয়ামাকি মিনোরি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ওই বৈঠকে ছিলেন দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির 2 সদস্য। আলোচনা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী জানান, জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার, রয়েছে বিপুল বিনিয়োগ, তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান তিনি। মুক্তবাজার অর্থনীতির নীতিমালা যেটা বিএনপি বাংলাদেশে শুরু করেছে একদলীয় শাসনের পরে, তারপর থেকে যে জাপানের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি বেড়ে গেছে এবং সেটা তারা দেখতে চায় যে সরকার বদল হলেও যাতে এটা অব্যাহত থাকে, এটা স্বাভাবিকভাবে তারা দেখতে চাইবে। আমির খুসরো বলেন, বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশিদের উদ্বেগ রয়েছে। যে আগামী দিনের বাংলাদেশে তারা বিনিয়োগের সেই পরিবেশ, এখন যে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, সবার মধ্যে তো একটা সংখ্যা তো কাজ করছে। সুতরাং সংখ্যামুক্ত হওয়ার জন্য আগামী দিনে বাংলাদেশটা কীরকম হবে, নির্বাচনটা কীরকম হবে, এগুলো সবাই জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে।
এদিকে বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের 15টি জেলা ও মহানগরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু পাঠাগার ধ্বংস করেছে। সরকারিভাবে আপনার পাঠাগার নির্মাণ করা হতো, সেখানে বরাদ্দ দেওয়া হতো, প্রচুর বইপত্র দেওয়া হতো। জাতীয় গ্রন্থ কেন্দ্র একটা আছে, সেই জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সেই বইগুলো সেখানে পাঠানো হতো প্রতি বছর, এখন সেটা সম্ভব হয়ে গেছে। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ বক্তব্য দেন বিভিন্ন জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রধান পরিচয় তার একটি গ্রন্থাগার থাকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো আগেও ছিল, এখনও আছে। তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক এতটুকুও নষ্ট হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা হলো দক্ষিণ আমেরিকার সাথেও বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ভালো। আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আছে। বাজেট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, এটা গরিবের বাজেট, কারণ 2 কোটি মানুষকে কম দামে খাদ্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই যারা বাজেট নিয়ে সমালোচনা করছেন তাদের এখান থেকে সরে এসে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সরকার অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাতে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় সেজন্য অনেক ইতিবাচক সিদ্ধান্ত সরকার পররাষ্ট্র বিষয়ে অন্যান্য বিষয়ে গ্রহণ করেছে এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক চাই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে দেশের নারী উদ্যোক্তারা দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বের 10ম স্থানে আছেন। তিনি বলেন, নারীদের জন্য ব্যবসা বান্ধব নীতির কারণে এমন অর্জন এসেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে নারী উদ্যোক্তাদের জন্য পেটেন্ট সংক্রান্ত এক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, নারীরা দেশের ব্যবসায় স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশের অগ্রগতিতে নারীর ভূমিকা প্রশংসার সাথে দেশে ও বিদেশে আলোচিত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন সহ ইনভেস্টমেন্ট সেক্টরের কর্তা ব্যক্তিদের আরও ইতিবাচক ভূমিকা নিয়ে নারী উদ্যোক্তাদের পাশে এগিয়ে আসতে হবে। প্রতিমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের যে স্বতন্ত্র পণ্য বা সেবা আছে সেগুলো কিছু অর্থ খরচ করে পেটেন্ট করার জন্য উদ্যোগ নিতে হবে। দুর্ঘটনার পর ভারতে তুমুল আলোচনায় কবচ প্রযুক্তি। মূলত 2টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঠেকাতে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ করার এই প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে দুর্ঘটনা কবলিত 3 ট্রেনের একটিতেও কবচ ছিল না। প্রায় 1 যুগ আগে উদ্যোগ নেওয়া হলেও বেশিরভাগ ট্রেনের সিস্টেমটি না থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। ওড়িশায় 3 ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে প্রায় 300 মানুষের মৃত্যুতে ভারত জুড়ে একদিকে শোকের মাতম, অন্যদিকে দুর্ঘটনার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের ট্রেনগুলোর সুরক্ষা নিশ্চিতে তৈরি বিশেষ এক প্রযুক্তি নিয়ে, যার নাম কবচ। অনেকেই বলছেন, ট্রেনগুলোতে প্রযুক্তি থাকলে এত প্রাণহানি তো দূরের কথা, দুর্ঘটনাই ঘটতো না। কবচ মূলত ট্রেনের স্বয়ংক্রিয় সুরক্ষা সিস্টেম। এই প্রযুক্তি থাকলে দুর্ঘটনার শঙ্কা বুঝে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। কোনো ট্রেন ভুলবশত সিগন্যাল অতিক্রম করে ফেললে কবচ চালককে সতর্ক করবে। এছাড়া প্রযুক্তিটি ঘন কুয়াশা সহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে সহায়তা করবে। ভারতীয় প্রতিষ্ঠান রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের তৈরি এই সিস্টেমে রয়েছে মাইক্রোপ্রসেসর, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং রেডিও সংযোগ ব্যবস্থা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2012 সালে রেলমন্ত্রী থাকাকালীন প্রযুক্তিটি তৈরি করা হয়। ক্ষমতায় আসার পর এর নাম পরিবর্তন করে কবচ রাখে বিজেপি। বেশ ঘটা করেই এর প্রচারণা চালায় মোদী সরকার। তাদের দাবি ছিল কবচ ব্যবহারের মাধ্যমে ভারতের রেল দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। 2014 সালেই প্রযুক্তিটির পরীক্ষা চালানো হয়। এরপর প্রায় 1 দশকে মাত্র 2% রেল রুটে কবচ সিস্টেম চালু করতে পেরেছে রেল মন্ত্রণালয়। এত তোড়জোড়ের পরও বেশিরভাগ রুটেই কবচের ব্যবহার নিশ্চিত করতে না পারায় অনেকেই এখন কাঠগড়ায় তুলছেন কেন্দ্রীয় সরকারকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।